আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এক গুরুত্বপূর্ণ ঐতিহাসিক বই। আমাদের শেষ অডিও বুক ছিল মুক্তিযোদ্ধা মতিউর রহমান রিন্টুর আমার ফাঁসি চাই বইটি, যা আপনাদের মাঝে দারুণ সাড়া ফেলেছে। আপনাদের অনেকেই এই বইটির পিছনের ইতিহাস ও সত্যকে নিয়ে গভীর আগ্রহ দেখিয়েছেন, যা আমাদেরকে অত্যন্ত অনুপ্রাণিত করেছে। আপনাদের অনুরোধেই আজ থেকে আমরা শুরু করতে যাচ্ছি মেজর ডালিমের আত্মজীবনীমূলক বই আমি মেজর ডালিম বলছি। এটি শুধু একটি বই নয়, বরং আমাদের জাতীয় ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, যেখানে স্বাধীনতা যুদ্ধ, পূর্ববর্তী ও পরবর্তী সময়ের রাজনীতি, ষড়যন্ত্র এবং নাটকীয় ঘটনা নিয়ে আলোকপাত করা হয়েছে। আশা করছি এই সিরিজটি আপনাদের কাছে একইভাবে প্রিয় হবে, আপনাদের চিন্তার জগতে এক নতুন দিগন্ত উন্মোচন করবে। তাহলে চলুন শুরু করা যাক আজকের প্রথম পর্ব। মেজর ডালিম, বাংলাদেশের ইতিহাসের না বলা সত্যকে জানুন। ডালিম বলছি। অসীম শ্রদ্ধা এবং প্রত্যয়ের সাথে এই ওয়েবসাইট বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের তাদেরকেই উৎসর্গ করলাম, যারা স্বাধীনতা, সত্য, ন্যায় এবং অধিকারের জন্য সংগ্রাম করার সাহস রাখবেন। বাংলাদেশ এবং স্বাধীনতার যুদ্ধ সম্পর্কে অনেক কিছু লেখা হলেও পুরো সত্য এখনও উদ্ঘাটিত হয়নি। যারা প্রথম থেকেই ভারতীয় নীল নকশা সম্পর্কে অবগত ছিলেন এবং শেখ মুজিবের বিরোধিতা করেছিলেন, তাদের পক্ষে বিশ্বাস করা তেমন কঠিন ছিল না যে দেশের সার্বিক অবস্থা ক্রমান্বয়ে চরম পরিণতির দিকেই ধাবিত হবে। কিন্তু যারা শেখ মুজিবের উপর অগাধ বিশ্বাস রেখেছিলেন, তাদের পক্ষে তেমনটি যে ঘটবেই সেটা মেনে নেওয়া কিছুতেই সম্ভব ছিল না। শেখ মুজিব সাধারণ ব্যক্তি ছিলেন না। যে পদে তিনি অধিষ্ঠিত হয়েছিলেন সেটিও ছিল অসাধারণ। সমভাবে আমাদের মুক্তিযুদ্ধের বিষয়টিও ছিল অত্যন্ত জটিল। সেদিক থেকে বিচার করলে এই ওয়েবসাইটের মাধ্যমে বেরিয়ে আসা প্রত্যেকটি ইস্যুই বিশদ বিশ্লেষণের দাবিদার। আন্দোলনের সময় শেখ মুজিব ছিলেন অতি জনপ্রিয় একজন কাঙ্ক্ষিত নেতা, কিন্তু স্বাধীনতার আগে তিনি হয়ে উঠলেন জনধিকৃত নিকৃষ্টতম এক স্বৈরাচারী শাসক। তার এই দুই বিপরীত চরিত্রের মাঝে রয়েছে এক হারিয়ে যাওয়া যোগসূত্র। শেখ মুজিবের এই চারিত্রিক দ্বৈততাকে এক সূত্রে বেঁধেছিল কোনো এক বিশেষ তাড়নায়। রাজনীতি, আদর্শ, ভীতি, হীনমন্যতা, আত্মম্ভরিতা, উচ্চবিলাস। পাঠক বিষয়টিকে কীভাবে দেখবেন তার উপরেই নির্ভর করবে এর জবাব। ওয়েবসাইটের বিষয়বস্তুগুলো ওই সমস্ত লোকদের জীবন থেকে নেওয়া যারা শুধুমাত্র নিষ্ক্রিয় নীরব দর্শক ছিলেন না, তারা সবাই ছিলেন স্বাধীনতা সংগ্রামের প্রত্যক্ষভাবে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা। তখনকার ঘটনা প্রবাহ এবং পরবর্তীকালে স্বাধীন বাংলাদেশের রাজনীতির সাথেও তারা ছিলেন স্বাভাবিক কারণে প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে জড়িত। তাই যুক্তিসঙ্গত কারণে মুক্তিযুদ্ধ এবং দেশ সম্পর্কে কর্তৃত্বের সাথে কথা বলার অধিকার রয়েছে তাদের। জনগণের একাংশের মাঝে ওই সমস্ত বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়ে যে অস্বচ্ছতা রয়েছে তা দূর করার জন্য অনেক শ্রদ্ধেয়, পদস্থ, প্রতিষ্ঠিত এবং গুরুত্বপূর্ণ ব্যক্তির বক্তব্য এবং মতামত এই ওয়েবসাইটে দেওয়া হয়েছে। পাঠকের উপর কোনো কিছু চাপিয়ে দেওয়ার অভিপ্রায়ে এই ওয়েবসাইট প্রকাশ করা হয়নি। এর মূল লক্ষ্য হলো পাঠকদের জন্য কিছু চিন্তার খোরাক জোগানো। তথ্যবহুল ঘটনাসমূহের আলোকে তারা যেন সত্যকে খুঁজে নিতে পারেন। যা দেখেছি, যা বুঝেছি, যা করেছি। পাকিস্তানের রাজনীতির পরিণাম, স্বাধীনতার সংগ্রাম এবং আমাদের সিদ্ধান্ত। জাতীয়তাবাদী সংগ্রামের চূড়ান্ত পর্যায়েই শুরু হয়েছিল 1971-এর মুক্তিযুদ্ধ। এই অঘটন এড়ানো সম্ভব ছিল। পাকিস্তানের মতো একটি বহুজাতিক দেশের জন্য শুরু থেকেই প্রয়োজন ছিল বিভিন্ন জাতিসত্তার এলিট শ্রেণীর মধ্যে ঐক্যমতের ভিত্তিতে একটি কার্যকরী শাসন ব্যবস্থা গড়ে তোলা। ঐক্যমতের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার কৌশল এবং পরিকল্পনা নির্ধারণের জন্য যে সহযোগিতা অতি আবশ্যক ছিল তা নিশ্চিত করার জন্য
নিম্নে বর্ণিত বিষয়গুলোর উপর বিশেষ গুরুত্ব আরোপ করা উচিত ছিল জাতীয় পরিসরে। 1 নাম্বার, সব জাতীয় এলিট শ্রেণীর সমন্বয়ে একটি প্রতিনিধিত্বকারী সরকার কায়েম করা। 2, বিভিন্ন জাতিসত্তার মধ্যে ঐক্যমত এবং একটি কার্যকরী ব্যবস্থা গড়ে তোলা। 3, সর্বক্ষেত্রে একতা ভিত্তিক সহজলভ্য জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলা। 4, জাতির লক্ষ্য এবং আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য বিভিন্ন জাতিসত্তার এলিট শ্রেণীর জনগণকে অনুপ্রাণিত করার দায়িত্ব গ্রহণ করা। 5, যে কোনো বিচ্ছিন্নবাদী প্রচেষ্টাকে অঙ্কুরেই বিনষ্ট করে দেওয়া বল প্রয়োগের মাধ্যমে নয় এবং তা ইতিবাচক পদক্ষেপ গ্রহণের মাধ্যমেই। 6, অর্থনৈতিক সুবিধাসমূহ যাতে জনগণ পর্যন্ত পৌঁছে তা নিশ্চিত করা। আধুনিকীকরণ এবং উন্নয়নের সুফল সমভাবে যাতে সব জাতিগোষ্ঠী উপভোগ করতে পারে তার ব্যবস্থা নিশ্চিত করা। জাতীয় এলিট শ্রেণীগুলো কর্তৃক বিভিন্ন জাতিগোষ্ঠীর জনগণের মাঝে জাতীয় সম্পদ ও সুবিধাসমূহের সুষম বন্টন নিশ্চিত করা। এ ধরনের কৌশল এবং পরিকল্পনা সব সমস্যার সমাধান অবশ্যই ছিল না, কিন্তু এর ফলে আশা করা যেত জাতীয় রাজনৈতিক অবকাঠামোতে বর্জনের পরিবর্তে ঐক্যের মাধ্যমে বহুজাতিক দেশের খণ্ডনতা বজিয়ে রাখা। ধারণা করা চলে ন্যায্য অধিকার পাওয়ার জন্য বিভিন্ন জাতিসত্তার জনগোষ্ঠী কিছুকাল হয়তোবা প্রলম্বিত শিল্পায়নের পরিকল্পনা এবং স্মিথ আধুনিকীকরণ প্রতিক্রিয়াকেও মেনে নিত। যে কোনো ব্যক্তির পক্ষে একটি ন্যায়ভিত্তিক সমাজে দরিদ্র হয়ে থাকাটা সহনীয় হয় তখনই যখন তার পরশিরা সমাজে অর্জিত ধন সম্পদের বড়াই করার সুযোগ না পায়। একটি দেশ উন্নত হতে পারে শুধুমাত্র ঐক্যের ভিত্তিতে। বৈষম্য এবং বিভক্তি এক অথবা একাধিক জাতিগত রাষ্ট্রের জন্ম দেয়, ফলে সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর হয় সমূহগতি। এই জন্যই বহুজাতিক একটি দেশের এলিট শ্রেণীর ঐক্যবদ্ধভাবে কাজ করা অপরিহার্য হয়ে দাঁড়ায়, শ্রেণী স্বার্থ এবং জাতীয় স্বার্থ দুটোই বজিয়ে রাখার জন্য। কোনো এক বিশেষ পর্যায়ে তারা অবশ্যই নিজ নিজ জাতি স্বার্থে একে অপরের সাথে দ্বন্দ্বে লিপ্ত হতে পারেন, কিন্তু কোনো ক্রমেই তাদের একে অপরের সহ্য শক্তি ও বোঝাপড়ার ক্ষমতার প্রতি সন্দেহ পোষণ করা উচিত নয়। তেমনি হলে বিচ্ছিন্নবাদের বিপদ সংকুল একতরফা রাস্তা অবশ্যই খুলে যাবে। যা হোক, একথা অস্বীকার করার কোনো উপায় নেই যে আইয়ুব খানের প্রণীত অর্থনীতির ফলে পূর্ব পাকিস্তানে শিল্প উদ্যোগীরা সংখ্যা তুলনামূলকভাবে বৃদ্ধি পায়, কিন্তু ওই সমস্ত উদীয়মান শিল্প উদ্যোগীরা সরকারি মদদ এবং পৃষ্ঠপোষকতায় বেড়ে ওঠা পশ্চিম পাকিস্তানি শিল্পপতিদের সাথে প্রতিযোগিতায় টিকতে না পেরে বাঙালি জাতীয়তাবাদী রাজনীতিবিদ যারা আঞ্চলিক স্বায়ত্তশাসনের জন্য সংগ্রাম করেছিলেন তাদের সাথে হাত মিলান। সমস্ত বাঙালি শিল্পপতিরা ইম্পোর্ট লাইসেন্স এবং বৈদেশিক মুদ্রার কোটা বাড়াবার জন্য ওই আন্দোলন কেন্দ্রের উপর চাপ প্রয়োগকারী হাতিয়ার হিসাবে ব্যবহার করতে থাকেন। শেষ পর্যায়ে আঞ্চলিক স্বায়ত্তশাসনের দাবি বাঙালি জাতির বিভিন্ন শ্রেণীকে একক একটি রাজনৈতিক প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ করতে সক্ষম হয়। পশ্চিম পাকিস্তানি এলিট শাসক শ্রেণী অসঙ্গতভাবে তাদের বাঙালি দোসরদের হীনমন্য, পশ্চাদমুখী এবং হিন্দু মনোভাবাপন্ন বলে চিহ্নিত করে। এই ধরনের মনোভাব বিচ্ছিন্নতাবাদী চেতনার উদ্ঘাটন বিশেষভাবে সাহায্য করে। তদুপরি শেখ মুজিবের বিচার দেশের নাজুক ঐক্যের উপর হানে চরম আঘাত। এখানে আবারও উল্লেখ করতে হয়, মুজিবের 6 দফায় কোনো নতুন কিছু ছিল না। অতীতে বহুবার এই ধরনের দাবিসমূহ বাঙালি সাংসদগণ কেন্দ্রীয় সংসদে উত্থাপন করেছিলেন। আগারতলা ষড়যন্ত্রের ঘোষণার সময়টি ছিল অতীব গুরুত্বপূর্ণ। এই ঘোষণাটি করা হয় এমন এক সময় যখন সারা দেশ জুড়ে এক জটিল রাজনৈতিক সমস্যা বিরাজমান। দেশ জুড়ে জনগণ তখন আইয়ুব শাহীর নিষ্পোষণ এবং স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে বিদ্রোহী হয়ে ওঠে। আইয়ুব শাহী আঞ্চলিক বৈষম্য দূরীকরণের কোনো প্রচেষ্টা তো করেইনি, বরং পাঞ্জাবি মোহাজের এলিট শ্রেণীর
কায়েমি স্বার্থকে পালন করে তাদের আধিপত্যকে আরও সুসংহত করে তোলে। সামরিক শাসনকালে কেন্দ্রীয় প্রশাসনে বাঙালিদের প্রতিনিধিত্ব একরকম ছিল না বললেই চলে। 60-এর দশকে যখন বাঙালিদের ধৈর্যের বাঁধ প্রায় ভেঙে পড়ছিল, ঠিক তখনই পাকিস্তানের কেন্দ্রীয় শাসক গোষ্ঠী বাঙালি রাজনৈতিক নেতৃবৃন্দকে বিশ্বাসঘাতক এবং শত্রু শক্তি ভারতের দালাল হিসাবে আখ্যায়িত করার ফলে অবস্থার আরও অবনতি ঘটে। বাংলাভাষী জনগণ যারা দ্ব্যর্থহীনভাবে 1947 সালে পাকিস্তানের পক্ষে ছিলেন, তারা পশ্চিমা শাসক গোষ্ঠীর কাছ থেকে এ ধরনের ব্যবহার কখনোই প্রত্যাশা করেনি। পাকিস্তানের সৃষ্টিতে বাঙালি জনগোষ্ঠীর সবিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এ সত্যটি অতি সহজে ভুলে গিয়েছিলেন পশ্চিমা শাসকগণ। যদিও বাহ্যিকভাবে মুজিবের দাবিগুলো ছিল চরম প্রকৃতির, পাকিস্তান তখনও ছিল অতি প্রিয় প্রতিটি বাঙালির কাছে। বাঙালি জনগণ শুধু চেয়েছিল রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে মত প্রকাশের ন্যায্য অধিকার। তারা চেয়েছিল সাম্য ও সংহতির উপর একটি রাজনৈতিক কাঠামো। তারা চেয়েছিল স্বৈরাচারী একনায়কত্বের পরিবর্তে একটি গণতান্ত্রিক সরকার। স্বৈরাচারী একনায়কত্ব তাদের অতীতের হিন্দু আধিপত্য ও অত্যাচার এবং ঔপনিবেশিক শোষণকেই জোরালোভাবে মনে করিয়ে দিয়েছিল। এ থেকে এটাই পরিষ্কারভাবে বলা চলে, বাঙালিরা সুচিন্তিত কতগুলো লক্ষ্যের বাস্তবায়নের জন্যই মূলত সংগ্রাম করেছিল, কোনো স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য নয়। এটা জোর দিয়েই বলা চলে যে আইয়ুব শাহীর পতনকালে পূর্ব পাকিস্তানের বিচ্ছিন্ন হয়ে পড়াটা মোটেই অবধারিত পরিণত ছিল না। জাতীয় রাজনীতি এবং অর্থনীতিতে বাঙালিদের অংশীদারিত্বের অধিকার থেকে বঞ্চিত রেখে ক্ষমতাধর শাসকচক্র বাঙালি এলিট শ্রেণীকে জনগণের আন্দোলনের প্রতি ঠেলে দিয়েছিল এবং তাদের নেতাত্ত্বিক, সাংস্কৃতিক এবং ভাষাগত বৈষম্যকে পুনর্জীবিত করার আন্দোলনে নেতৃত্ব দিতে বাধ্য করেছিল জাতীয় ঐক্যের বিরুদ্ধে। এ থেকেই পরিশেষে এটাই বলা চলে যে অসম উন্নয়ন বাধ্য করেছিল বাঙালি এলিট শ্রেণীকে কেন্দ্রের বিরুদ্ধে জনগণের সাথে ঐক্যবদ্ধ হতে এবং জাতীয়তাবাদী চেতনার পরিবর্তে বাঙালিত্বকে উস্কে দিতে। বাঙালিত্বের চেতনাই তখন আঠার মতো বাঙালি এলিট শ্রেণীকে জনগণের সাথে এক অটুট বন্ধনে বেঁধেছিল। অসম উন্নয়ন, শোষণ, বঞ্চনা এবং একনায়কত্ব চেতনা ওই ধরনের লোভী যুগ যা একে অপরকে শোষে বেঁচে থাকে। সেই সময় অবধি যখন সশস্ত্র সংঘাত অথবা গণ অভ্যুত্থানের বিকল্প কোনো পথ খোলা থাকে না, দুঃখজনক হলেও সত্য, পাকিস্তানও ঠিক সেই সন্ধিক্ষণে পৌঁছে অপরিহার্য এক মহাবিপর্যয়ের অপেক্ষা করছিল। 60-এর দশকের শেষে অন্তিম অবস্থায় সামরিক জান্তা রাজনৈতিক সমস্যার সমাধান বন্দুকের জোরে করার সিদ্ধান্ত নেয়। শুরু হয় 25-26 মার্চ 1971-এর আর্মি ক্র্যাকডাউন। পাকিস্তান সেনাবাহিনী বাঙালিদের আন্দোলন নস্যাৎ করার জন্য বর্বরচিত সশস্ত্র অভিযান শুরু করে। সমগ্র বাঙালি জাতির বিরুদ্ধে এভাবেই অনিবার্য হয়ে ওঠে দেশ বিভক্তি। পাকিস্তান 1947 থেকে 1971, 1971-এর মুক্তি সংগ্রাম পর্যন্ত ঘটনা প্রবাহ। পাকিস্তানের গঠন প্রকৃতিটি ছিল কিছুটা অস্বাভাবিক। ভৌগোলিকভাবে এই দেশের দুই অংশের মধ্যে 1000 মাইল এর ব্যবধান সৃষ্টি করে রেখেছিল ভারত। তাত্ত্বিক, সাংস্কৃতিক, ভাষা এবং অর্থ সামাজিক দিক দিয়েও এই দুই অংশের মাঝে ছিল বড় ধরনের ব্যবধান। এই সমস্ত ব্যবধানগুলো ক্রমশ বেড়ে যায় ক্ষমতাসীন গোষ্ঠীদের ছলে বলে কৌশলে ক্ষমতা কুক্ষিত করার নীতি গ্রহণের পরিপ্রেক্ষিতে। ক্ষমতাসীন গোষ্ঠী তাদের ভাষা এবং সংস্কৃতি অন্যায়ভাবে গায়ের জোরে অন্যদের উপর চাপিয়ে দিতে চায়, যাতে করে রাজনৈতিক পুরো দেশের উপর তাদের প্রাধান্য বজিয়ে রাখা সম্ভব হয় এবং অর্থনৈতিকভাবে শোষণ কায়েম রাখা যায়। পাকিস্তান সৃষ্টির লগ্নেই সংঘাতের সূত্রপাত ঘটে। যখন 1948 সালে জনাব মোহাম্মদ আলী জিন্নাহ গভর্নর জেনারেল হিসাবে ঢাকায় এক জনসভায় ঘোষণা দেন, উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। তাৎক্ষণিকভাবে এর প্রতিবাদ জানানো হয় বাংলা ভাষাভাষী জনগোষ্ঠীদের পক্ষ থেকে, যা পরবর্তীকালে জাতীয়তাবাদী চেতনার বিকাশ ঘটাতে সাহায্য করে। এরপর 1952 সালে ভাষা আন্দোলনের সময়
রক্তের বিনিময়ে পূর্ব বাংলার জনগণ তাদের মাতৃভাষার মর্যাদা অক্ষুণ্ণ রাখার দৃঢ়তা ব্যক্ত করে, যার ফলে পাকিস্তানের শাসক গোষ্ঠী বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদা দিতে বাধ্য হয়। 1954 সালে পূর্ব পাকিস্তানে জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ হয়ে ইউনাইটেড ফ্রন্ট নির্বাচনে জয়ী হয়ে প্রাদেশিক সরকার গঠন করে, কিন্তু কেন্দ্রের ক্ষমতাসীনরা এদের হাতে ক্ষমতা দিতে নারাজ হয়ে নানা ধরনের কৌশল অবলম্বন করে তাদেরকে ক্ষমতা থেকে দূরে সরিয়ে রাখতে চেষ্টা চালায়। ফলে পূর্ব পাকিস্তানে রাজনৈতিক অস্থিতিশীলতা দেখা দেয়। একের পর এক সরকারের পতন ঘটানোর তামাশা শুরু করা হয় অতি চতুরতার সাথে, যার অজুহাতে পরে 1998 সালে জেনারেল আইয়ুব খান ক্ষমতা দখল করে দেশে সামরিক শাসন জারি করেন। 60-এর দশকের ঘটনাবলী পূর্ব পাকিস্তানের জনগণের মনে এই বিশ্বাস জন্মাতে সক্ষম হয় যে পূর্ব স্বায়ত্তশাসন অর্জন করা ছাড়া আর অন্য কোনো উপায়েই তারা নিজেদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে পারবে না। সর্বক্ষেত্রের পূর্ব পাকিস্তানিদের উপর চলতে থাকে বৈষম্যমূলক আচরণ এবং পাকিস্তানের প্রতিষ্ঠিত কায়েমি স্বার্থবাদী গোষ্ঠীদের অবারিত শোষণের ফলে অর্থনৈতিকভাবে পশ্চিম পাকিস্তানের পশ্চাৎভূমি হিসাবে দেউলিয়া হয়ে পড়ে পূর্ব পাকিস্তান। 1961-62 সালে হামিদুর রহমান শিক্ষা কমিশন রিপোর্টের বিরুদ্ধে পূর্ব পাকিস্তানের ছাত্র সমাজের মধ্যে প্রচণ্ড বিক্ষোভ সৃষ্টি হয়। 1966 সালে স্বায়ত্তশাসন এবং ন্যায্য অধিকার অর্জন করার জন্য শেখ মুজিবুর রহমান ও তার দল আওয়ামী লীগ তাদের 6 দফা প্রোগ্রাম পেশ করেন। এতে জাতীয়তাবাদী চেতনায় এক নতুন মাত্রা যোগ হয়। 6 দফা ছিল পাকিস্তানের অবকাঠামোর মধ্যে পূর্ব পাকিস্তানের জন্য পূর্ণ স্বায়ত্তশাসনের অধিকার আদায়ের দাবি। এতে ক্ষমতাশালী গোষ্ঠী আতঙ্কিত হয়ে ওঠে, শেখ মুজিবকে আগারতলা ষড়যন্ত্র মামলার সাথে জড়িত করে দেশদ্রোহিতার অভিযোগ করে কারাবন্দী করে। কিন্তু বাংলাদেশের সিংহপুরুষ মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সারা দেশব্যাপী এক দুর্বার আন্দোলন গড়ে তোলেন, যার ফলে 1969 সালের ফেব্রুয়ারি মাসে আইয়ুব সরকার তাকে ও তার সহকর্মীদের বিনা শর্তে মুক্তি দিতে বাধ্য হয়। মার্চ মাসে পাকিস্তানের পূর্ব ও পশ্চিম দুই অংশে আইয়ুব বিরোধী আন্দোলনের চাপে জেনারেল আইয়ুব ক্ষমতা ছাড়তে বাধ্য হন এবং তার স্থলাভিষিক্ত হন সেনাপ্রধান জেনারেল ইয়াহিয়া খান। জেনারেল ইয়াহিয়া খান 1970 সালে পাকিস্তানে জাতীয় এবং প্রাদেশিক নির্বাচন করান। সেই নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় এবং প্রাদেশিক নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে কেন্দ্র এবং প্রাদেশিক সরকার গঠনের দাবিদার হয়ে ওঠে। কিন্তু সামরিক জান্তা এবং পশ্চিম পাকিস্তানের ধূর্ত রাজনৈতিক নেতা জুলফিকর আলী ভুট্টোর যোগ সাজসে আওয়ামী লীগের কাছে ক্ষমতা হস্তান্তর না করার ফন্দি ফিকির করতে থাকেন। তাদের এই ধরনের কূটকৌশলের জবাবে পূর্ব পাকিস্তানের জনগণ এক অসহযোগ আন্দোলন শুরু করে। 1971-এর 3 মার্চ থেকে 2 মার্চ পূর্ব বাংলার ছাত্র ও যুব সমাজের পক্ষ থেকে আসম আব্দুর রব ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় সর্বপ্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন। তার এই উদ্যোগের জন্য শেখ মুজিব জনাব রবকে তিরস্কার করেছিলেন। এর চাক্ষুষ সাক্ষী আজও অনেকে বেঁচে আছে। 3 মার্চ পল্টন ময়দানের বিশাল জনসভায় ছাত্রলীগের সাধারণ সম্পাদক জনাব শাহজাহান সিরাজ স্বাধীনতার ইশতেহার পাঠ করেন শেখ মুজিবের উপস্থিতিতে। অপ্রত্যাশিত এই ঘটনার ফলে শেখ মুজিব ক্ষুব্ধ হন এবং সভা শেষে শোভাযাত্রার নেতৃত্ব দিতে অসম্মতি জ্ঞাপন করে। পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী ঘোষিত হয়েছিল সভা শেষে গণমিছিলের নেতৃত্ব দিবেন শেখ মুজিব। 7 মার্চ রেসকোর্সের বিশাল জনসমুদ্রে তার বহুল প্রচারিত বক্তব্য রাখেন। বক্তৃতা প্রসঙ্গে তিনি বলেন, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। কিন্তু বক্তৃতা শেষ করার সময় তিনি ঘোষণা দেন, জয় বাংলা, জয় পাঞ্জাব, জয় সিন্ধু, জয় বেলুচিস্তান, জয় সীমান্ত প্রদেশ এবং জয় পাকিস্তান। তার ওই বক্তৃতা পরের দিন সবকটি দৈনিক পত্রিকাতেই ছাপানো হয়। অবশেষে ক্ষমতা হস্তান্তরের সব আলোচনাই যখন ব্যর্থ হয়ে গিয়েছিল, তখন সামরিক জান্তা অস্ত্রের মাধ্যমে রাজনৈতিক সংকটের মোকাবেলা করার সিদ্ধান্ত নেয়। তারা হিংস্র প্রাণীর মতো ঝাঁপিয়ে পড়ে পূর্ব পাকিস্তানের নিরস্ত্র জনগণের উপর।
25-26 মার্চ 1971 সালের কালরাতে চালানো হয় পাশবিক সন্ত্রাসী হত্যা। অধ্যায় 6 দফা। আওয়ামী লীগের রাজনৈতিক ম্যানিফেস্টো। 6 দফা থেকে 1 নম্বর। ঐতিহাসিক লাহোর প্রস্তাবের ভিত্তিতে পাকিস্তানকে একটি সত্যিকারের ফেডারেশন রূপে করতে হবে। তাতে পার্লামেন্ট পদ্ধতি সরকার থাকবে, সকল নির্বাচন সার্বজনীন প্রাপ্তবয়স্কদের সরাসরি ভোটে অনুষ্ঠিত হবে, আইন সভাসমূহের সার্বভৌমত্ব থাকবে, সংশোধিত সরকারের চরিত্র হবে ফেডারেল এবং সংসদীয় গণতান্ত্রিক, জাতীয় এবং ফেডারেটিং ইউনিটসমূহ হতে প্রত্যক্ষ গণভোটের মাধ্যমে সরকার নির্বাচিত হবে, জনসংখ্যার অনুপাতে ফেডারেল সংসদে প্রতিনিধিত্ব করবে। 2 নম্বর। কেন্দ্রীয় সরকারের হাতে মাত্র 2টি বিষয় থাকবে: প্রতিরক্ষা এবং বৈদেশিক নীতি। অবশিষ্ট বিষয়সমূহ স্টেট বা প্রদেশসমূহের হাতে থাকবে। পূর্ব এবং পশ্চিম পাকিস্তানের 2টি পৃথক পৃথক বিনিময়যোগ্য মুদ্রার প্রচলন করতে হবে, অথবা 2 অঞ্চলের জন্য একই কারেন্সি থাকবে। শাসনতন্ত্রে এমন সুনির্দিষ্ট নির্দেশ থাকবে যাতে পূর্ব পাকিস্তানের মুদ্রা পশ্চিম পাকিস্তানে পাচার না হতে পারে। এই বিধানে পাকিস্তানে একটি ফেডারেল রিজার্ভ ব্যাংক থাকবে, 2 অঞ্চলে 2টি আঞ্চলিক রিজার্ভ ব্যাংক থাকবে। সংশোধিত ফেডারেল সরকার শুধুমাত্র পররাষ্ট্র, প্রতিরক্ষা এবং নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষ মুদ্রা সম্পর্কিত বিষয়াদির জন্য তাই থাকবেন। বিষয়গুলো হলো: 2 উইং এর জন্য 2টি ভিন্ন কিন্তু পরিবর্তনশীল মুদ্রা ব্যবস্থা চালু করতে হইবে, অথবা সারা দেশের জন্য একটি মুদ্রা ব্যবস্থাও রাখা যাইতে পারে, কিন্তু এই ক্ষেত্রে সাংবিধানিক আইন প্রবর্তন করতে হবে যাতে করে পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তানের সম্পদ ও অর্থ পাচার হতে না পারে। আলাদা ব্যাংকিং রিজার্ভ সৃষ্টি করতে হবে। পূর্ব পাকিস্তানের জন্য আলাদাভাবে আর্থিক এবং আয় ব্যয় ও হিসাব নিকাশের ক্ষমতা থাকবে পূর্ব পাকিস্তানের। 2টি ভিন্ন কিন্তু পরিবর্তনশীল মুদ্রা ব্যবস্থা প্রচলন করা প্রতিটি অংশে কিংবা অঞ্চলের জন্য অথবা একটি মুদ্রা ব্যবস্থাই চালু থাকবে, তবে কেন্দ্রীয় রিজার্ভ ব্যাংকিং সিস্টেমের ভিতর আঞ্চলিক রিজার্ভ ব্যাংকিং সৃষ্টি করতে হবে এবং এমন ব্যবস্থা প্রবর্তন করতে হবে যাতে এক অঞ্চলের সম্পদ কিংবা অর্থ অন্য অঞ্চলে পাচার করা সম্ভব না হয়। 4 নম্বর। সকল প্রকার ট্যাক্স, খাজনা ধার্য ও আদায়ের ক্ষমতা থাকবে আঞ্চলিক সরকারের হাতে। আঞ্চলিক সরকারের আদায়কৃত রেভিনিউর একটি অংশ ফেডারেল তহবিলে জমা হবে। এইভাবে জমাকৃত টাকাই ফেডারেল সরকারের মূলধন হবে। সংশোধিত আর্থিক লেনদেন, আয় ব্যয় এবং পরিকল্পনা হবে ফেডারেটিং ইউনিটগুলোর। ফেডারেটিং ইউনিটগুলো কেন্দ্রীয় সরকারকে বরাদ্দকৃত অর্থের যোগান দেবে প্রতিরক্ষা এবং পররাষ্ট্র বিষয়ক কর্মকাণ্ডের জন্য। দেশের সংবিধানে নির্ধারিত বরাদ্দ আয় কেন্দ্র পাবে যথাযথভাবে নির্ধারিত অনুপাতে। সংবিধানে এমন বিধান নির্ধারণ করা হবে যাতে কেন্দ্রীয় সরকার ফেডারেটিং ইউনিটগুলোর কাছ থেকে নিয়মিত অর্থ পায়, যাতে করে ফেডারেল ইউনিটগুলোর আয় ব্যয় সংক্রান্ত নীতিগুলোর উপর ক্ষেত্রবিশেষ নিয়ন্ত্রণ রক্ষা করা সম্ভব হয়। 2 অঞ্চলের বৈদেশিক মুদ্রা আদায়ের পৃথক পৃথক হিসাব রাখিতে হবে। এইসব অর্থ আঞ্চলিক সরকারের এখতিয়ার থাকবে। কেন্দ্রীয় সরকারের প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রা 2 অঞ্চল সমানভাবে দিবে অথবা সংবিধানের নির্ধারিত হারে আদায় করবে। বিদেশের সঙ্গে বাণিজ্য চুক্তি, বিদেশে ট্রেড মিশন স্থাপন ও আমদানি রপ্তানির অধিকার আঞ্চলিক সরকারের থাকবে। সংশোধিত বৈদেশিক মুদ্রা অর্জনের সব হিসাব প্রতিটি ফেডারেটিং ইউনিটের নিয়ন্ত্রণে পৃথক পৃথকভাবে রাখার বিধান সংবিধানে রাখা হবে। কেন্দ্রের জন্য প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রা প্রতিটি ফেডারেটিং ইউনিট কী অনুপাতে প্রদান করে সেটা সংবিধান পরিষ্কারভাবে বর্ণিত থাকবে। দেশের পররাষ্ট্র নীতি নির্ধারণের দায়িত্ব হবে কেন্দ্রীয় সরকারের, কিন্তু সেই নীতির আওতায় আঞ্চলিক সরকারগুলো বহির্বাণিজ্য ও বৈদেশিক সাহায্য সম্পর্কে সরাসরি আলোচনা এবং চুক্তি সম্পাদন করতে পারবে, সেই বিধানও সংবিধানে থাকতে হবে। 6 নম্বর। পূর্ব পাকিস্তানের জন্য মিলিশিয়া বা মিলিটারি রক্ষী বাহিনী গঠন করা হবে এবং প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেত্রে পূর্ব পাকিস্তানকে
আত্মনির্ভরশীল করতে হবে। সংশোধিত জাতীয় নিরাপত্তার স্বার্থে ফেডারেটিং ইউনিটগুলো নিজস্ব মিলিশিয়া অথবা প্যারামিলিটারি ফোর্স গঠন করতে পারবে। পূর্ব পাকিস্তানের আপামর জনসাধারণের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটেছিল 6 দফায়। 6 দফার মাধ্যমে পরিষ্কার হয়ে উঠেছিল কিভাবে কেন্দ্রের ক্ষমতাসীন গোষ্ঠী পূর্ব পাকিস্তানকে শোষণ করছিল। যাই হোক, তবুও বলতে হয় 6 দফার ঘোষণার সময়টা ছিল তাৎপর্যপূর্ণ। 1965 সালে পাক ভারত যুদ্ধের পরই 6 দফা ঘোষিত হয়। সামরিক চুক্তি থাকা সত্ত্বেও 1965 সালের যুদ্ধে আমেরিকার ভূমিকা পাকিস্তান সরকারের মনোপুত ছিল না। এই বিষয়ে প্রেসিডেন্ট আইয়ুব খান আমেরিকান সরকারকে তার অসন্তুষ্টি জানিয়েছিল। তাই নয়, বিকল্প উপায় হিসাবে আইয়ুব খান আমেরিকার শত্রু গণচীনের সাথে বন্ধুত্ব গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করে। তার এই উদ্যোগকে আমেরিকান সরকার তাদের স্বার্থবিরোধী বলে মনে করে। তাই আইয়ুবের ঔদ্ধত্যের উপযুক্ত দেওয়ার জন্য আমেরিকা আইয়ুব বিরোধী আন্দোলনের সক্রিয় সহযোগিতা দিতে থাকেন। এই চক্রান্তে মদত যোগাবার জন্য যারা হাত বাড়িয়ে দিয়েছিলেন তাদের মধ্যে হারুন পরিবারের আলফা ইন্স্যুরেন্স কোম্পানির ভাতাপ্রাপ্ত সদস্য শেখ মুজিব ছিলেন অন্যতম। ওই চক্রান্তের ফসল হিসেবেই বেরিয়ে আসে 6 দফা। যদিও বলা হয়ে থাকে বাঙালি বুদ্ধিজীবী এবং অর্থবিদ যথা ডক্টর কামাল হোসেন, ডক্টর রেহমান সুবাহান, ডক্টর নুরুল ইসলাম, প্রফেসর আব্দুর রাজ্জাক প্রমুখরাই ছিলেন 6 দফার জন্মদাতা, কিন্তু যে সত্যটি কখনোই প্রকাশ করা হয়নি সেটা হলো 6 দফা প্রণয়নে আমেরিকার কয়েকজন বিশিষ্ট অর্থনীতিবিদ ফোর্ড ফাউন্ডেশনের মদতপুষ্ট হয়ে এই 6 দফা দাবি প্রণয়নে কাজ করেছিলেন। 6 দফা পাকিস্তানকে দ্বিখণ্ডিত করার জন্য নয়, শুধুমাত্র আইয়ুব খানকে তার বেয়াদবির উপযুক্ত শিক্ষা দেওয়ার জন্যই প্রণীত হয়েছিল। পাকিস্তানকে দ্বিখণ্ডিত করার জন্য কখনো কাউকে কোনোরূপ সাহায্য আমেরিকা করেনি, কারণ তারা কখনোই পাকিস্তান দ্বিখণ্ডিত হোক সেটা চায়নি। এ ব্যাপারে তৎকালীন আমেরিকার রাষ্ট্রদূত জে ফরল্যান্ড পরিষ্কারভাবে মুজিবকে হুঁশিয়ার করে দিয়েছিলেন। রাজনৈতিক অপমসৃতা থেকে একচ্ছত্র নেতায় পরিণত 6 দফা দাবির বহিঃপ্রকাশ ঘটার আগ পর্যন্ত শেখ মুজিবের ভূমিকা পূর্ব পাকিস্তানের রাজনীতিতে তেমন কোনো গুরুত্বপূর্ণ ছিল না। 1954 সালে রাজনীতিতে এক চমকপ্রদ ঘটনা ঘটিয়ে মুজিব আকস্মিকভাবে রাজনীতিতে আলোচ্য ব্যক্তিতে পরিণত হন। আব্দুল হামিদ খান ভাসানীর যুক্ত ফ্রন্টের সংসদ অধিবেশন চলাকালে হঠাৎ করে শেখ মুজিব ও তার গুন্ডাপান্ডা নিয়ে অতর্কিত অধিবেশন কক্ষে প্রবেশ করে হইচই শুরু করে লাঠিবাজি, চেয়ার টেবিল ছোড়াছড়ি করে অধিবেশন পণ্ড করে দেয়। ওই তাণ্ডব লীলায় সংসদের স্পিকার মারা যান গুরুতর আহত হয়ে। এই অপকর্মের নেপথ্যে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর হাত ছিল। এই ঘটনার পরবর্তীকালে আইয়ুব খানকে পূর্ব পাকিস্তানের প্রাদেশিক সরকার বিলুপ্ত করে সামরিক শাসন জারি করতে সুযোগ করে দেয়। 6 দফায় কেন্দ্রীয় সরকার দেশদ্রোহিতার গন্ধ পায়। তাদের ধারণা হয় 6 দফা দেশকে দ্বিখণ্ডিত করারই একটা কূটকৌশল। যদিও 6 দফা ছিল পূর্ব বাংলার জনগণের মুক্তির সনদপত্র। 6 দফায় পরবর্তীকালে বর্ণিত হয়েছিল পূর্ব পাকিস্তানের কেন্দ্রীয় শাসকদের দ্বারা কী ধরনের শোষণ চালানো হচ্ছিল দেশ স্বাধীন হওয়ার পর থেকেই। যা হোক, শেখ মুজিব সহ আওয়ামী লীগের বেশ কিছু শীর্ষস্থানীয় নেতাদের জড়িত করা হয় বিখ্যাত আগারতলা ষড়যন্ত্র মামলায়। যদিও আগারতলা ষড়যন্ত্র মামলায় শেখ মুজিব কিংবা তার দলীয় নেতারা কেউই জড়িত ছিলেন না। নেতাদের গ্রেফতারের ফলে 6 দফা আন্দোলনে ভাটা পড়ে। সেই ক্লান্তি লগ্নে আবারও অগ্নিগিরির ভূমিকায় এগিয়ে আসেন জাগ্রত ছাত্র সমাজ। বাংলার সিংহপুরুষ মাওলানা ভাসানীর পৃষ্ঠপোষকতায় তারা গঠন করেছিল ইউনাইটেড অ্যাকশন কমিটি এবং এর নেতৃত্বে 11 দফার আন্দোলনকে জনপ্রিয় করে তোলে দেশব্যাপী এক দুর্বার আন্দোলনের জোয়ার সৃষ্টি করেছিল। 11 দফা জনপ্রিয় হয়ে উঠেছিল কারণ এর মূল বিষয় ছিল পূর্ব পাকিস্তানের জন্য স্ব অধিকার ও স্বায়ত্ত শাসনের দাবি। সারা পূর্ব পাকিস্তানে 11 দফাকে কেন্দ্র করে সরকার বিরোধী আন্দোলনের যে গণজোয়ার সৃষ্টি করেছিল তার প্রচণ্ডতায় বিলীন হয়ে গিয়েছিল আওয়ামী লীগের 6 দফা। মাওলানা ভাসানী এই আন্দোলনে নেতৃত্ব দিয়ে আন্দোলনকে গণ অভ্যুত্থানের রূপ দিতে সক্ষম হয়েছিলেন, যার জন্য সামরিক শাসকরা শেখ মুজিব এবং তার দলীয় নেতাদের
বিনা শর্তে মুক্তি দিতে বাধ্য হয়। মুক্তি পেয়ে রেসকোর্সে এক বিশাল জনসভায় মুজিব তার ভাষণে বলেছিলেন, জেল থেকে মুক্তি পাওয়ার পর আমি দেখলাম আওয়ামী লীগের 6 দফা ছাত্রদের 11 দফায় বিলীন হয়ে গেছে। জনগণের চাপে মুক্ত হয়ে মুজিব নিজেকে নতুন করে আবিষ্কার করলেন। তিনি নিজেকে পেলেন সমগ্র বাংলাদেশ জনগণের একচ্ছত্র নেতা হিসেবে। কিন্তু এমনটি হওয়ার পিছনে তার নিজস্ব কোনো অবদান ছিল না। আমাদের জাতীয় ইতিহাসে নেতারা সবাই সবখানে চলেছেন পিছনে পিছনে, কিন্তু জনগণ কখনোই কোনো ক্লান্তি লগ্নে ভুল সিদ্ধান্ত গ্রহণ করেনি। এটা এক ঐতিহাসিক বাস্তবতা যার আবর্তে জাতি আজও ঘুরপাক খাচ্ছে। সেই সময় জাতি জাগ্রত হয়ে উঠছিল স্ব অধিকার ও স্বায়ত্ত শাসন পাওয়ার জন্য। তারা হয়ে উঠেছিল অস্থির, ধৈর্যহারা, কিন্তু তাদের প্রত্যাশাকে বাস্তবায়িত করার মতো আস্থাভাজন কোনো জাতীয় নেতা ছিল না সামনে। জাতিকে এগিয়ে নেওয়ার জন্য নিঃস্বার্থ চরিত্রের পরীক্ষিত একজন বিচক্ষণ নেতার প্রয়োজন হয়ে উঠেছিল বিকল্পহীন। মাওলানা ভাসানী ছিলেন তেমন মাপের একমাত্র নেতা, কিন্তু বয়সের ভারে তিনি তখন অনেকটাই দুর্বল। নেতা হিসাবে তাকে জনগণ অবশ্যই জেনে এসেছে আপোষহীন বৃহত্তর গরিব জনগোষ্ঠীর বন্ধু হিসাবে। তার রাজনৈতিক দূরদর্শিতা ও প্রজ্ঞতারও অভাব ছিল না, কিন্তু তার ছিল না সংগঠন ভিত্তিক শক্তি। এ কারণেই এই বর্ষিয়ান নেতার পক্ষে কিছুতেই সম্ভব ছিল না গণ আন্দোলনের চড়াই উতরাই পেরিয়ে আন্দোলনকে ক্রমান্বয়ে বিপ্লব রূপান্তরিত করে ধাপে ধাপে এগিয়ে নিয়ে চরম বিজয় অর্জন করা। তার পক্ষে শ্রদ্ধার ও জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করেও এটা কার্যকরী করা তখন তার পক্ষে কিছুতেই সম্ভব ছিল না। অন্যদিকে আগারতলা ষড়যন্ত্র মামলা দৈবক্রমে শেখ মুজিবকে রাতারাতি এক কিংবদন্তি নায়কে পরিণত করেছিল। ভাসানীর সক্ষমতায় মাওলানা নিজেই সবচেয়ে বেশি বুঝতেন, তাই তারই আহ্বানে দেশের জনগণ মুজিবকেই একচ্ছত্র নেতা হিসেবে তখন গ্রহণ করে নিয়েছিল, একান্ত বাধ্য হয়ে, কোনো বিকল্প না থাকায়। স্বাধীন বাংলাদেশের চিন্তা করেছিলেন মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীও, কিন্তু শেখ মুজিব কখনো পূর্ব পাকিস্তানকে বিচ্ছিন্ন করার কথা চিন্তা করেননি। তিনি স্বায়ত্তশাসনের দাবি জানিয়েছিলেন মাত্র। আগারতলা ষড়যন্ত্র মামলার ধারা বিবরণী খবরের কাগজে প্রকাশিত করতে থাকেন আইয়ুব মনিম চক্র। তারা পূর্ব পাকিস্তানের বাঙালি মুসলমানদের ভারত বিরোধী মনোভাবকে তাদের স্বার্থে কাজে লাগাবার উদ্দেশ্যেই এই সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। তারা ভেবেছিলেন মানুষ যখন জানতে পারবে শেখ মুজিব ভারতের দালাল হয়ে পাকিস্তানের অখণ্ডতার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত, তখন তার বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়বে। কিন্তু পরিণাম হলো সম্পূর্ণ উল্টোটাই। প্রকাশিত ধারা বিবরণীর মধ্যেই পরিস্ফুটিত হয়ে উঠল আইয়ুব মনিম চক্রের ঘৃণ্য চক্রান্ত। এই ষড়যন্ত্রমূলক মামলাকে তখন বাঙালিরা সমগ্র বাঙালি জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র বলেই ধরে নেয়। ফলে সারা বাংলাদেশের মানুষ আইয়ুব শাহীর বিরুদ্ধে রুদ্ধ আক্রোশে ফেটে পড়ল। এখানে আবারও উল্লেখ করতে হয়, আইয়ুব বিরোধী আন্দোলনে পূর্ব পাকিস্তানেও মুখ্য এবং অগ্রণী ভূমিকা ছিল ছাত্র সমাজের। তারা ইতিমধ্যেই সংগ্রামকে একটি ঐক্যবদ্ধ জাতীয় সংগ্রামে রূপ দেওয়ার লক্ষ্যে 11 দফার ভিত্তিতে ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করেন। 11 দফার ভিতরেই বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রকৃত রূপ ফুটে ওঠে। 11 দফার ভিত্তিতেই বাংলার মাটিতে 1969 সালের আন্দোলনের জোয়ার এক প্রচণ্ড রূপ ধারণ করে। ছাত্র সংগ্রাম পরিষদের 6 দফা দাবি। স্বৈরাচারী সরকারের দীর্ঘদিনের অনুসৃত জনস্বার্থ বিরোধী নীতির ফলেই ছাত্র সমাজ ও দেশবাসীর জীবনে সংকট ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। শাসন শোষণের নিপীড়নে অতিষ্ঠ ছাত্র জনতা আন্দোলনের পথে এগিয়ে এসেছেন। আমরা ছাত্র সমাজ ও দেশবাসীর স্বার্থে নিম্নোক্ত 11 দফা দাবিতে ব্যাপক ছাত্র আন্দোলনের আহ্বান জানাচ্ছি। 1 নম্বর, সচ্ছল কলেজসমূহকে প্রাদেশিককরণের নীতি পরিত্যাগ করতে হবে এবং জগন্নাথ কলেজ সহ প্রাদেশিককরণকৃত কলেজসমূহকে পূর্ব অবস্থায় ফিরিয়ে দিতে হবে। শিক্ষার ব্যাপক প্রসারের জন্য প্রদেশের সর্বত্র, বিশেষ করে গ্রাম অঞ্চল স্কুল কলেজ স্থাপন করতে হবে এবং বেসরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত স্কুল কলেজসমূহকে অতি সত্বর অনুমোদন দিতে হবে। কারিগরি শিক্ষার প্রসারের জন্য পর্যাপ্ত সংখ্যক ইঞ্জিনিয়ারিং কলেজ, পলিটেকনিক্যাল ও
কমার্শিয়াল ইনস্টিটিউট স্থাপন করতে হবে। প্রদেশের কলেজসমূহে দ্বিতীয় শিফটে 900 IA, ISC, ICOM ও BA, BSc, BCom এবং প্রতিষ্ঠিত কলেজসমূহে 900 MA ও MCom ক্লাস চালু করতে হবে। ছাত্র বেতন শতকরা 50% হ্রাস করতে হবে। স্কলারশিপ ও স্টাইপেন্ডের সংখ্যা বৃদ্ধি করতে হবে এবং ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করার অপরাধে স্কলারশিপ ও স্টাইপেন্ড করে নেওয়া চলবে না। হল এবং হোস্টেলের ডাইনিং হল ও ক্যান্টিন খরচার 50% সরকারি সাবসিডি হিসাবে প্রদান করতে হবে। হল ও হোস্টেলের সমস্যার সমাধান করতে হবে। মাতৃভাষার মাধ্যমে সর্বস্তরে শিক্ষার ব্যবস্থা করতে হবে। সকল শিক্ষা প্রতিষ্ঠানে পর্যাপ্ত সংখ্যক অভিজ্ঞ শিক্ষকের ব্যবস্থা করতে হবে। শিক্ষকের বেতন বৃদ্ধি করতে হবে এবং স্বাধীন মতামত প্রকাশের অধিকার দিতে হবে। অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষাকে অবৈতনিক ও বাধ্যতামূলক করতে হবে। মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন করতে হবে এবং অটোমেশন প্রথা বিলুপ, নমিনেশনে ভর্তি প্রথা বন্ধ, মেডিকেল কাউন্সিল অর্ডিন্যান্স বাতিল, ডেন্টাল কলেজকে পূর্ণাঙ্গ কলেজে পরিণত করা প্রভৃতি মেডিকেল ছাত্রদের সকল দাবি মেনে নিতে হবে। নার্স ছাত্রীদের সকল দাবি মেনে নিতে হবে। প্রকৌশল শিক্ষার অটোমেশন প্রথা বিলুপ, 10 ও 75 রুল বাতিল, সেন্ট্রাল লাইব্রেরির সুব্যবস্থা, প্রকৌশল ছাত্রদের শেষ বর্ষেও ক্লাস নিতে হবে। পলিটেকনিক ছাত্রদের কনডেন্স কোর্সের সুযোগ দিতে হবে এবং বোর্ড ফাইনাল পরীক্ষা বাতিল করে একমাত্র সেমিস্টার পরীক্ষার ভিত্তিতেই ডিপ্লোমা দিতে হবে। টেক্সটাইল, সিরামিক, লেদার, টেকনোলজি এবং আর্ট কলেজ ছাত্রদের সকল দাবি অবিলম্বে মেনে নিতে হবে। IER ছাত্রদের 10 দফা, সমাজ কল্যাণ কলেজ ছাত্রদের, MBA ছাত্রদের ও আইন ছাত্রদের সমস্ত দাবি মেনে নিতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে বাণিজ্য বিভাগকে আলাদা ফ্যাকাল্টি করতে হবে। কৃষি বিশ্ববিদ্যালয় ও কলেজ ছাত্রদের ন্যায্য দাবি মেনে নিতে হবে। কৃষি ডিপ্লোমা ছাত্রদের কনডেন্স কোর্সের দাবিসহ কৃষি ছাত্রদের সকল দাবি মেনে নিতে হবে। ট্রেনে, স্টিমারে ও লঞ্চে ছাত্রদের আইডেন্টিটি কার্ড দেখিয়ে শতকরা 50% কনসেশনে টিকিট দেওয়ার ব্যবস্থা করতে হবে। মাসিক টিকিটেও এইরূপ সুবিধা দিতে হবে। পশ্চিম পাকিস্তানের মতো বাসে 10 পয়সা ভাড়ায় শহরের যে কোনো স্থানে যাতায়াতের ব্যবস্থা করতে হবে। দূরবর্তী অঞ্চলেও বাস যাতায়াতে 50 কনসেশন দিতে হবে। ছাত্রীদের স্কুলে ও কলেজে যাতায়াতের জন্য পর্যাপ্ত বাসের ব্যবস্থা করতে হবে। সরকারি ও আধা সরকারি উদ্যোগে আয়োজিত খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে ছাত্রদের 50 কনসেশন দিতে হবে। চাকরির নিশ্চয়তা বিধান করতে হবে। কুখ্যাত বিশ্ববিদ্যালয় অর্ডিন্যান্স সম্পূর্ণ বাতিল করতে হবে এবং বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য সকল প্রতিষ্ঠানের স্বায়ত্তশাসন দিতে হবে। শাসক গোষ্ঠীর শিক্ষা সংকোচন নীতির প্রামাণ্য দলিল, জাতীয় শিক্ষা কমিশন রিপোর্ট ও হামিদুর রহমান কমিশন রিপোর্ট সম্পূর্ণ বাতিল এবং ছাত্র সমাজ ও দেশবাসীর স্বার্থে গণমুখী বৈজ্ঞানিক শিক্ষা ব্যবস্থা কায়েম করতে হবে। প্রাপ্তবয়স্কদের ভোটে প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে পার্লামেন্টারি গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হবে। বাক স্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতা দিতে হবে। দৈনিক ইত্তেফাক পত্রিকার উপর হইতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। নিম্নলিখিত দাবিসমূহ মেনে নেওয়ার ভিত্তিতে পূর্ব পাকিস্তানের পূর্ণ স্বায়ত্তশাসন দিতে হবে। দেশের শাসনতান্ত্রিক কাঠামো হবে ফেডারেশন শাসনতান্ত্রিক রাষ্ট্রসংঘ এবং আইন পরিষদের ক্ষমতা হবে সার্বভৌম। ফেডারেল সরকারের ক্ষমতা দেশ রক্ষা, বৈদেশিক নীতি ও মুদ্রা এই কয়েকটি বিষয়ে সীমাবদ্ধ থাকবে। অপর সকল বিষয়ে অঙ্গরাষ্ট্রগুলির ক্ষমতা হবে নিরঙ্কুশ। 2 অঞ্চলের জন্য একই মুদ্রা থাকবে। এই ব্যবস্থায় মুদ্রা কেন্দ্রের হাতে থাকবে, কিন্তু এই অবস্থায় শাসনতন্ত্রে এমন সুনির্দিষ্ট বিধান থাকতে হবে যে যাতে করে পূর্ব পাকিস্তানের মুদ্রা পশ্চিম পাকিস্তানে পাচার হতে না পারে। এই বিধানে পাকিস্তানের একটি ফেডারেল রিজার্ভ ব্যাংক থাকতে হবে এবং পূর্ব পাকিস্তানের জন্য পৃথক অর্থনীতির প্রবর্তন করতে হবে। সকল প্রকার ট্যাক্স, খাজনা, কর ধার্য ও আদায়ের সকল ক্ষমতা থাকবে আঞ্চলিক সরকারের হাতে। ফেডারেল সরকারের কোনো কর ধার্য করিবার ক্ষমতা থাকবে না। আঞ্চলিক সরকারের আদায়ী রেভিনিউর নির্ধারিত অংশ আদায়ের সঙ্গে সঙ্গে ফেডারেল তহবিলে জমা হবে। এই মর্মে রিজার্ভ ব্যাংকসমূহের উপর
বাধ্যতামূলক বিধান শাসনতন্ত্রে থাকবে। ফেডারেশনের প্রতিটি রাষ্ট্র বহির্বাণিজ্যের পৃথক হিসাব রক্ষা করবে এবং বহির্বাণিজ্যের মাধ্যমে অর্জিত মুদ্রা অঙ্গরাষ্ট্রগুলির এখতিয়ারাধীন থাকবে। পূর্ব পাকিস্তানকে মিলিশিয়া বা রক্ষী বাহিনী গঠনের ক্ষমতা দিতে হবে। পূর্ব পাকিস্তানে অস্ত্র কারখানা নির্মাণ ও নৌবাহিনীর সদর দফতর স্থাপন করতে হবে। পশ্চিম পাকিস্তানের বেলুচিস্তান, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ এবং সিন্ধুসহ সকল প্রদেশের স্বায়ত্তশাসন প্রদান করে সাব ফেডারেশন গঠন করতে হবে। ব্যাংক, বিমা, পাট ব্যবসা ও বৃহৎ ভারী শিল্প জাতীয়করণ করতে হবে। কৃষকদের উপর হতে খাজনা ও ট্যাক্সের হার হ্রাস করে দিতে হবে। বকেয়া খাজনা ও ঋণ মওকুফ করতে হবে। পাটের সর্বনিম্ন মূল্য মণ প্রতি 40 টাকা নির্ধারণ ও আখের ন্যায্য মূল্য দিতে হবে। শ্রমিকদের ন্যায্য মজুরি ও বোনাস দিতে হবে এবং শিক্ষা, বাসস্থান ও চিকিৎসার ব্যবস্থা করতে হবে। শ্রমিক স্বার্থবিরোধী কায়দা কানুন প্রত্যাহার করতে হবে এবং ধর্মঘটের অধিকার ও ট্রেড ইউনিয়ন করিবার ক্ষমতা প্রদান করতে হবে। পূর্ব পাকিস্তানের বন্যা নিয়ন্ত্রণ ও জনসম্পদের সার্বিক ব্যবহারের ব্যবস্থা করতে হবে। জরুরি আইন প্রত্যাহার, নিরাপত্তা ও অন্যান্য নির্যাতনমূলক আইন প্রত্যাহার করতে হবে। সিয়াটো, সেল্টো, পাক মার্কিন সামরিক চুক্তি বাতিল করে জোট বহির্ভূত স্বাধীন নিরপেক্ষ পররাষ্ট্রনীতি কায়েম করতে হবে। দেশের বিভিন্ন কারাগারে আটক সকল ছাত্র, শ্রমিক, কৃষক, রাজনৈতিক কর্মী ও নেতৃবৃন্দদের অবিলম্বে মুক্তি, গ্রেফতারি পরোয়ানা ও হুলিয়া প্রত্যাহার এবং আগারতলা ষড়যন্ত্র মামলাসহ সকল রাজনৈতিক কারণে দায়েরকৃত মামলা প্রত্যাহার করতে হবে। প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের আজকের প্রথম পর্ব। আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। আপনাদের মতামত ও পরামর্শ আমাদের কাছে অত্যন্ত মূল্যবান, তাই কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। যদি এই অডিও বুকটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে পরবর্তী পর্বগুলো আপনি মিস না করেন। আমরা আবার ফিরে আসব নতুন পর্ব নিয়ে। ততক্ষণ পর্যন্ত নিজের ও পরিবারের খেয়াল রাখুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।